আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসটাতে আয়নিক গুণফলের সংজ্ঞা পড়েছিলাম এবং আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের মধ্যে একটা পার্থক্য করা শিখেছিলাম। তো এখন আমি একটু রিভিউর জন্য যাচ্ছি, তো তোমাদের কাছে পড়া কতটুকু শিখেছো সেটা একটু যাচাই করার জন্য যাচ্ছি যে আমি আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল এগুলোকে এখন আমি পাশাপাশি দুইটা সংজ্ঞা লিখছি। এই দুটো সংজ্ঞা থেকে তোমরা কি পার্থক্যগুলো বলতে পারবে? কেউ একজন একটু দ্রুত দেখি কে বলতে পারবে। আমি সিলেক্ট করে দিচ্ছি। তাসফিয়া কি পারবে? সংজ্ঞা দুইটা আছে, এখান থেকে কি পার্থক্যটা কি দ্রুত বলা যাবে? একটু বলো তো দেখি, দুইটা পার্থক্য বলে ফেলো। স্ক্রিনের মধ্যে সংজ্ঞা দুইটা দেখতে পাচ্ছ, এখান থেকে পার্থক্য। স্যার আমি বলতে পারবো না। পারবেন না? পার্থক্য হবে। তুষি কি পারবে? আইডি 13। জি স্যার। হ্যাঁ বলো। দ্রাব্যতার গুণফল সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে হয় আর আয়নিক গুণফল সম্পৃক্ত অসম্পৃক্ত দুটোটার ক্ষেত্রেই হয়। ভেরি গুড, একটা পার্থক্য দ্রাব্যতার গুণফলে তাপমাত্রা প্রয়োজন আছে, কিন্তু আয়নিক নির্দিষ্ট গুণফল তাপমাত্রার ক্ষেত্রে হয়। দ্রাব্যতা গুণফলটা নির্দিষ্ট তাপমাত্রার ক্ষেত্রে হয়, আয়নিক গুণফল যে কোনো তাপমাত্রায়। দ্রাব্যতার গুণফল কেএসপি দ্বারা প্রকাশ করা হয় আর আয়নিক গুণফল কেআইপি দ্বারা প্রকাশ করা স্যার হয়। এটা পার্থক্য বলবো না আমরা। পার্থক্য এভাবে বলা যায় কি, দ্রাব্যতা গুণফল শুধু স্বল্প দ্রবণীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আয়নিক গুণফলটা যে কোনো যৌগের জন্য প্রযোজ্য। স্যার এটা সম্পৃক্ত আর এটা সম্পৃক্ত অসম্পৃক্ত দুটোতেই হতে পারে আয়নিক গুণফল। ভেরি গুড। তাহলে সংজ্ঞা দুটো যদি আমরা পাশাপাশি রাখি তাহলে এভাবে আমরা পার্থক্যগুলো খুঁজে পাবো। তো এই পার্থক্যটা হয়তো বা তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে দিতেও পারে। তো এইভাবে আমি এই জন্য সাজিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে পার্থক্যটা লিখে ফেলিও। যদি আমাকে কাজটা জমা দিয়েছো আগে কয়েকজন, একটু নিজেকে থেকে আরেকটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করিও। এরপর আমরা পড়েছিলাম দ্রাব্যতা নীতি। দ্রাব্যতা নীতির ক্ষেত্রে আমরা অধক্ষেপণের জন্য শুধু একটাই শর্ত দেখেছিলাম যে আয়নিক গুণফলটা যদি দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি হয় তখনই অধক্ষেপ পড়ে, আদারওয়াইজ অধক্ষেপ পড়ে না। এই শর্তগুলো কি বুঝে গেছে স্যার? যে তিনটে শর্ত এখানে লিখছি দ্রাব্যতা নীতি। পারবো। এখন আমরা দেখবো যে আমাদের প্রশ্নের মধ্যে এমসিকিউতে বিভিন্ন তাপমাত্রায় কিছু যোগের দ্রাব্যতা গুণফল এগুলো এমসিকিউতে দেয়, এই জন্য আমরা যতটুকু পারি এগুলো মুখস্থগুলো বইতে আছে, এই চারটা বইতে আছে। তো পারলে মুখস্থ করবো, আর না হলে প্রশ্নে যদি দেওয়া থাকে সেখান থেকে অ্যান্সার করবো। এখন আমরা আসি আমাদের গাণিতিক সমস্যা। মনে করি আমার একটা পাত্রের মধ্যে একটা দ্রবণ দেওয়া আছে, সেই দ্রবণটা হচ্ছে কত কি স্যার? 50 ml 0.04 মোলার ক্যালসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, আরেকটা পাত্র দেখতে পাচ্ছি, সেই আরেকটা পাত্রের মধ্যে আরেকটা দ্রবণ আছে 40 ml 0.02 মোলার সোডিয়াম সালফেট। এখন আমাদেরকে প্রশ্ন করতেছে যে এই দুইটা পাত্রের দ্রবণ যদি মিশ্রিত করা হয় তাহলে কোনো অধক্ষেপ সৃষ্টি হবে কিনা আমাদেরকে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করতে বলতেছে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটা তথ্য দেওয়া আছে, ক্যালসিয়াম সালফেটের কেএসপি 2.4 × 10⁵ দেওয়া আছে। এখন আমরা যখন এই দুইটা পাত্রের দ্রবণকে মিশ্রিত করব তখন কি বিক্রিয়া হবে স্যার? কে পারবেন? ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম সালফেট মিশ্রিত করা হলে কোন বিক্রিয়া হবে? স্যার এখানে ক্যালসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম সালফেট উৎপন্ন হবে। না স্যার, ক্যালসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম সালফেট তো দেওয়া আছে, এদের মধ্যে বিক্রিয়া হলে কি হবে? ক্যালসিয়াম সালফেট আর সোডিয়াম ক্লোরাইড। ভেরি গুড। তাহলে ক্যালসিয়াম সালফেট এবং সোডিয়াম ক্লোরাইড। এখন সোডিয়াম ক্লোরাইড কি স্যার পানিতে মিশে? জি স্যার। মিশে। জি স্যার। সোডিয়াম ক্লোরাইড যেহেতু পানিতে মিশে যায় তাহলে আমরা কি করব, এখন ক্যালসিয়াম সালফেট কি আসলে পানিতে মিশবে কিনা, তো ওটা অধক্ষেপ করবে কিনা সেটাই যাচাই করব। আর এক্ষেত্রে বোঝার জন্য আরেকটা সুবিধাজনক দিক হচ্ছে আমাদেরকে যেটার কেএসপি দেওয়া থাকবে, দেখো এই যে কেএসপি দেওয়া আছে কার? ক্যালসিয়াম সালফেটের, সেজন্য আমরা ক্যালসিয়াম সালফেটের আয়নিক গুণফলটা বের করব। বুঝছি? ক্যালসিয়াম সালফেটের কেএসপি দেওয়া আছে বলে ক্যালসিয়াম সালফেটের আয়নিক গুণফল বের করব। আয়নিক গুণফলটা যদি দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি হয় তখনই অধক্ষেপ পড়বে, নইলে পড়বে না। যদি আমাদেরকে এরকম নির্দিষ্ট কোন একটা যৌগের জন্য দ্রাব্যতা গুণফল দেওয়া থাকে আমরা তখন সেটার জন্য আয়নিক গুণফল বের করব। প্রশ্নের ট্রিক্সটা দেখো, প্রশ্নে সলভ করার সময় তোমরা এই ট্রিক্সটা একটু মাথায় রাখবা। আবার বলছি, যেটার দ্রাব্যতা গুণফল দেওয়া থাকবে তোমরা শুধুমাত্র সেটারই আয়নিক গুণফল বের করবা।
স্যার সব কোশ্চেনে কি দেওয়া থাকবে দ্রাবতা সব গুণফল? কোশ্চেনই দেওয়া থাকবে। আর যদি দেওয়া না থাকে স্যার গ নাম্বার প্রশ্নের মধ্যে তোমাকে বলবে যে এটা দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। ঠিক আছে, গ নাম্বার প্রশ্নের মধ্যে কোনো না কোনো ভাবে জি তোমাকে স্যার। দ্রাব্যতা গুণফল মানটা নির্ণয় করতে বলবে। তবে এই পর্যন্ত যা প্রশ্ন এসেছে বোর্ড পরীক্ষায় সবগুলোতে দেওয়া ছিল। এখন দেখো তোমাদের যদি একটু আটকাতে চাই অর্থাৎ প্রশ্নটাকে যদি একটু কঠিন করতে চাই তাহলে দেখবে যে তোমার সোডিয়াম ক্লোরাইডের বেলায় দ্রাব্যতা গুণফল দেওয়া থাকবে, অর্থাৎ দুইটা যৌগের জন্য দ্রাব্যতা গুণফল দেওয়া আছে। তখন সেক্ষেত্রে কি করতে হবে স্যার, আমাদের কষ্টটা একটু বেড়ে যাবে, কারণ আমাদের দুইটা যৌগের জন্য আইনিক গুণফলের মান বের করতে হবে। তো সাধারণত ওরকম দেয় না, বাই চান্স যদি প্রশ্ন কঠিন করতে চায় তখন সেটা দুইটা যৌগের জন্যই দ্রাব্যতা গুণফল দিতে পারে। যেমন এখানে শুধু আমি একটা যৌগের জন্য দিয়েছি, তার মানে এটার আইনিক গুণফল আমরা বের করবো, বা দুইটা যদি দিয়ে দিত দুইটার জন্য বের করতে হতো। আমরা অত কঠিনের দিকে এখন না যাই, আপাতত সহজ একটা দিয়ে শুরু করি। এখন আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা বিক্রিয়াটা লিখে ফেলবো যে পাত্র 1 এবং 2 এদের দ্রবণকে মিশ্রিত করা হলে বিক্রিয়া যেটা হবে বিক্রিয়াটা লিখে ফেললাম। তাহলে বিক্রিয়া দেখা যাচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হচ্ছে। এখন আমরা এই যে দ্রবণগুলো আমাদেরকে দেওয়া আছে সেই দ্রবণ থেকে যেহেতু আমরা ক্যালসিয়াম সালফেটের KIP বের করব, সেজন্য আমরা ক্যালসিয়াম আয়নের অর্থাৎ পাত্র 1 এর মধ্যে ক্যালসিয়াম আয়নের পরিমাণটা আমরা বের করব। এই পরিমাণটা কিভাবে বের করতেছে একটু বোর্ডের দিকে তাকাই। একটু বোর্ডের দিকে তাকালে আশা করি বুঝে যাবে এটা। দেখো তোমার পাত্রের মধ্যে দেওয়া ছিল 50 ml 0.404 মোলার ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণ। ঠিক আছে, এখন এই ক্যালসিয়াম ক্লোরাইডটাকে যদি আমরা পানিতে দ্রবীভূত করি তাহলে পাবো ক্যালসিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হলে ক্যালসিয়াম আয়ন এবং 2 ক্লোরাইড আয়ন। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে আমরা 1 মোল ক্যালসিয়াম আয়ন পাই, অর্থাৎ 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড ভেঙে 1 মোল ক্যালসিয়াম আয়ন হবে। কাজেই আমাদেরকে এখানে ঘনমাত্রা যেটা দেওয়া থাকবে, আয়তন যেটা দেওয়া থাকবে, সেখান থেকে আমরা ঠিক সমপরিমাণ ক্যালসিয়াম আয়ন পাবো। অর্থাৎ এখানে আমাদের যেহেতু এখানে পরিমাণটা দেওয়া আছে কত 50 ml 0.04 মোলার ক্যালসিয়াম ক্লোরাইড, সেখান থেকে আমরা ঠিক সমপরিমাণ 50 ml 0.04 মোলার ক্যালসিয়াম আয়ন পাবো। অর্থাৎ এখানে পরিমাণ যা থাকবে এখানে পরিমাণটা সেম হবে। এখানে কি কোনো প্রশ্ন আছে কিনা দেখো স্যার। 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে যেহেতু আমরা 1 মোল ক্যালসিয়াম আয়ন পাইছি, কাজে এখানে পরিমাণ যা থাকবে আয়তন ঘনমাত্রা যা থাকবে ক্যালসিয়াম আয়নের পরিমাণ আয়তন সবগুলো একই থাকবে। ক্লোরিনের ওখানেও থাকবে, মানে এখন 0 প্রশ্ন হচ্ছে যদি ক্লোরিনেরটা আমার লাগতো, কোন অঙ্কে যদি আমার ক্লোরিনেরটা লাগে তখন সেক্ষেত্রে দেখো যেহেতু এখানে আমরা 2 মোল পাচ্ছি, 2 মোল ক্লোরাইড আয়ন পাচ্ছি, সেজন্য আমার এখানে তাহলে 2 এর সাথে গুণ হয়ে যাবে। ঘনমাত্রাটাকে আমি 2 গুণ করে দিতাম, আয়তনটা ঠিক রেখে ঘনমাত্রাটাকে দ্বিগুণ করে দিতাম। বুঝছি? জি স্যার। ওকে, তাহলে এখন দেখো আমরা তাহলে এই প্রথম পাত্রের মধ্যে 50 ml 0.04 মোলার ক্যালসিয়াম ক্লোরাইড থেকে ঠিক সমপরিমাণ ক্যালসিয়াম আয়ন পাচ্ছি। আমি যেহেতু ক্যালসিয়াম সালফেটের আয়নিক গুণফল বের করব, সেজন্য আমি ক্লোরিনেরটা এখন স্কিপ বাদ দিয়ে দিলাম। তাহলে এখন ক্লোরিন আমার লাগতেছে না, ক্লোরিনকে মাথা থেকে ঝেড়ে ফেলবো। ক্লোরিন বাদ, ক্লোরিন যেখানে যাবে যাক। ঠিক আছে, আমরা তাহলে প্রথম পাত্র থেকে ক্যালসিয়াম আয়নের প্রাথমিক আয়তন কত ছিল, অর্থাৎ প্রাথমিক অবস্থায় মেশানোর আগে তার আয়তন কত ছিল, ঘনমাত্রা কত ছিল সেটা বের করলাম। এখন একইভাবে যদি আমি দ্বিতীয় পাত্র যেটা দেওয়া আছে সেখান থেকে সালফেটটা বের করি, সোডিয়াম সালফেট দেওয়া ছিল, তাহলে এখান থেকে যদি আমরা সালফেটটা বের করতে চাই তাহলে দেখো তো সোডিয়াম সালফেট, এটা আয়নিত হলে উৎপন্ন হবে সোডিয়াম আয়ন এবং সালফেট আয়ন। তাহলে 1 মোল সোডিয়াম সালফেট থেকে আমি 1 মোল সালফেট আয়ন পাচ্ছি, সেজন্য এখানে আয়তন পরিমাণ যা আছে অর্থাৎ ঘনমাত্রার আয়তন যা আছে এখানেও ঠিক সেম থাকবে। এখানে কি সমস্যা আছে স্যার? না স্যার। ওকে, তাহলে আমি দ্বিতীয় লাইনটা এভাবে লিখতে পারি যে 40 ml 0.02 মোলার সোডিয়াম সালফেট থেকে ঠিক সমপরিমাণ আমরা সালফেট আয়ন পাবো। এখন এখান থেকে তাহলে আমি সোডিয়ামকে বাদ দিলাম যেহেতু আমার সোডিয়ামটা লাগতেছে না এখন, তাহলে আমরা এখান থেকে সালফেট আয়নের পরিমাণটা লিখছি। এখন দেখো মেশানোর আগে
এই দ্রবণের মধ্যে এটার সাথে মেশানোর আগে এই দ্রবণের মধ্যে ক্যালসিয়াম আয়নের প্রাথমিক যে আয়তনটা ছিল সেটাকে আমি যদি V1 ধরি, যে V1 সমান দেওয়া আছে 50 ml 50 ml S1 ঘনমাত্রা, প্রাথমিক ঘনমাত্রাটাকে আমি S1 বললাম, S1 সমান দেওয়া আছে 0.04 মোলার। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবা, যদি ইয়াতে বোর্ডে দেখা না যায় স্ক্রিনের মধ্যে দেখো যে আমাদের ক্যালসিয়াম আয়নের প্রাথমিক ঘনমাত্রা S1 আমি 0.04 ধরছি আর V1 টা হচ্ছে 50 এখান থেকে, ঠিক আছে। এখন যখন আমরা এই দুইটা দ্রবণকে মিশিয়ে দিব তাহলে মিশ্রণের মোট আয়তনটা কত হবে দেখো তো, এখান থেকে পাচ্ছি, এখান থেকে 50 এখানে 40, দুটো মিলাই মিশ্রণের মোট আয়তন 90 ml 90 ml। 90 ml হ্যাঁ দেখো তো আমাদের তাহলে ক্যালসিয়াম আয়নের পরিবর্তিত আয়তন, এটাকে এভাবে লিখতে পারি কথাটা, অথবা আমরা লিখতে পারি মিশ্রণের মোট আয়তন। আমি বই থেকে লিখছি, এটা আমার অক্ষরপত্র বই থেকে লিখছি বলে পরিবর্তিত আয়তন যেভাবে আছে বইতে সেভাবে লিখছি, অথবা তোমরা এভাবে লিখতে পারতা মিশ্রণে ক্যালসিয়াম আয়নের মোট আয়তন। তাহলে 50 এর সাথে 40 যোগ করলে আমরা পাচ্ছি 90 ml। এখন এখানে স্যার একটু সমস্যা, যখন এই দুইটা দ্রবণকে মিশিয়ে দিব তখন তো আয়তন বেড়ে যাচ্ছে, আয়তন বেড়ে গেলে ঘনমাত্রা কি সেম থাকবে, এখানে এটাই থাকবে নাকি কমবে বাড়বে, কোনটা করবে স্যার একটু চিন্তা করে বলো। একটা দ্রবণের আয়তন যদি বেড়ে যায় তাহলে ঘনমাত্রা কি বাড়ে না কমে? কমে। ভেরি গুড, কে বলছে? স্যার মাইশা টুটাকে। মাইশা, ভেরি গুড। এখন যেহেতু আমরা দ্রবণের পরিমাণ বাড়াই দিলে ঘনমাত্রার মান কমে যায়, সেজন্য আমরা এখন হিসাব করব যে আসলে এই দুটো দ্রবণকে যখন আমরা মিক্স করতেছি তখন ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা কমে কত হচ্ছে। ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা যদি কমে যাবে তাহলে কমে কত হচ্ছে সেটা নির্ণয় করব। তো এটা নির্ণয় করার জন্য একটা সূত্র আছে, সেটাকে বলা হয় দ্রবণের লঘুকরণ সূত্র। এই সূত্রটা আমাদের প্রথম চ্যাপ্টারের মধ্যে আছে, আবার আমরা যখন সেকেন্ড পেপারে যাব সেকেন্ড পেপার থার্ড চ্যাপ্টারের মধ্যে আছে এটা। এই সূত্রটা হচ্ছে এরকম, V1 S1 equals to V2 S2, অর্থাৎ কোন একটা দ্রবণের প্রাথমিক আয়তন এবং ঘনমাত্রার গুণফল যেটা পরবর্তী আয়তন এবং ঘনমাত্রার গুণফলও সেটাই হয়। এটাকে যদি আমি একটু যদি স্যার এক্সপ্লেইন করতে যাই তোমাদের সামনে, এখন মনে করি একটা দ্রবণের, আমার একটা পাত্রের মধ্যে একটা দ্রবণ দেওয়া ছিল, এই দ্রবণটা প্রাথমিক আয়তনটা ছিল আমি মনে করি 1 ml আর প্রাথমিক ঘনমাত্রা ছিল 1 মোলার। তো এটা যদি V1 এটা S1 ধরি, V1 S1 এতে গুণফলটা আসছে স্যার 1, ঠিক আছে। এখন আমি আয়তন বাড়াই দিছি, মনে করি এখানে পানি যোগ করছি, পানি যোগ করার পর আয়তন আমি 10 ml করে দিচ্ছি। পানি যোগ করে যদি আয়তন 10 ml করি তাহলে এটা হচ্ছে আমার V2 পরবর্তী আয়তন। এখন ঘনমাত্রা কমে কত হবে, তো দেখবো এক্ষেত্রে হিসেব করে দেখা যায় যে আয়তন যত গুণ বাড়ে ঘনমাত্রা ঠিক তত ভাগ কমে। আয়তন যদি আমি 10 গুণ বাড়াই ঘনমাত্রা 10 ভাগ কমে যাবে। তাহলে এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি 1 মোলারটাকে, তাহলে হবে কত 0.1, তাহলে S2 এর মানটা আমি পাবো 0.1 মোলার। তাহলে এখন দেখো এই দুটোকে যদি আমি গুণ করি V2 S2 গুণ করলে সেক্ষেত্রে আমি পাবো 1, অর্থাৎ আগের আয়তন ঘনমাত্রা গুণফল যেটা পরবর্তী আয়তন এবং ঘনমাত্রা গুণফল ঠিক সেটাই হবে। এজন্য লেখা যায় V1 S1 equals to V2 S2। এই কথাটা কিন্তু সমস্যা আছে, তো কারো কি বুঝতে সমস্যা হয়? হ্যাঁ স্যার। না স্যার। ওকে, তাহলে স্যার আমরা এখান থেকে ক্যালসিয়াম আয়নের যে পরবর্তী আয়তন অর্থাৎ মিশ্রণের মধ্যে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা যেটা S2, সেই S2 এর মানটা এই সূত্র দিয়ে নির্ণয় করব যে V1 S1 equals to V2 S2। তো এখান থেকে আমরা S2 এর মানটা হিসাব করতেছি, মানগুলো বসাই দেব, মানগুলো বসাই দিয়ে পাচ্ছি 0.022 মোলার। আশা করি এই অংশের মধ্যে সমস্যা নেই। তো আমরা দেখো এখন মিশ্রণ দুটাই যখন মিশিয়ে দিচ্ছি, মিশ্রণের মধ্যে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা কমে কত হলো সেটা নির্ণয় করছি, একইভাবে সালফেট আয়নের ঘনমাত্রা কমে কত হবে সেটাও নির্ণয় করব। তো আমরা যদি দ্বিতীয় পাত্র থেকে হিসাব করি যে সালফেট আয়নের প্রাথমিক আয়তন V1 কত 40, S1 হচ্ছে 0.02, মিশ্রণের মোট আয়তন 90, তাহলে মিশ্রণের সালফেট আয়নের ঘনমাত্রা কত S2, একইভাবে একই সূত্র দিয়ে আমরা S2 এর মানটা পাচ্ছি 0.0088 মোলার। এখন দেখো যখন আমরা এই দুটো দ্রবণকে মিশাবো, মিশ্রণের মধ্যে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা কমে কত হচ্ছে সেটা বের করছি, সালফেট আয়নের ঘনমাত্রা কমে কত হচ্ছে সেটাও বের করছি, অর্থাৎ আয়নগুলোর ঘনমাত্রা আমরা পেয়ে গেছি। যেহেতু আয়নগুলোর ঘনমাত্রা আমরা পাচ্ছি, তাই এই আয়নগুলোর ঘনমাত্রাকে আমরা গুণ করে দিব, গুণ করে দিলে আমরা পাবো KIP। তাহলে ক্যালসিয়াম সালফেট নিম্নরূপ আয়নিত হচ্ছে, এখান থেকে আমরা লিখলাম, এবং KIP এর মান, KIP এর মান এখানে দুটো দ্রবণের ঘনমাত্রা বসাই দিব, ঘনমাত্রা বসিয়ে দিলে আমরা রেজাল্টটা পাচ্ছি 1.93 × 10⁻⁴। তো আমরা যদি KSP এর সাথে এই KIP এর মানটাকে কম্পেয়ার করি তাহলে KSP এর মানটা আসছে
আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল 2.4 ইন্টু 10 ইনভার্স 5, আমরা কেআইপি এর মান পাইছি 1.93 ইন্টু 10 ইনভার্স 4। তাহলে স্যার কোনটা বড়, কেআইপি বড় না কেএসপি বড়? স্যার কেআইপি বড়। আচ্ছা, এখান থেকে বড় ছোট এগুলো কিন্তু আমরা প্রথম দিকে ডিজিট গুলো দেখবো না স্যার, আমরা দেখবো যে এক্ষেত্রে মেইনলি 10 টু দি পাওয়ার মাইনাস কত আছে সেটা। এখন দেখো এখানে 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 4 আর এটা -5, তাহলে এটা অবশ্যই বড়, -4টা বড়। সেজন্য আমরা বলবো যে কেআইপি এর মানটা কেএসপি এর চেয়ে বড়। তো যেহেতু বড় সেজন্য ক্যালসিয়াম সালফারের পদক্ষেপ করবে। পারা যাবে কিনা স্যার? কারো যদি সমস্যা থাকে স্লাইডের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, কোন সমস্যা থাকলে প্রশ্ন করতে পারো আমাকে, কারণ একটা অঙ্ক বুঝতে এই ধরনের অনেক পারবে। স্যার স্লাইডটা একটু দেন। স্যার হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি বিদ্যুৎ কুমার মিত্র, সাথে পাশ দিচ্ছি আমাদের মাননীয়। আচ্ছা, ম্যাথ কি করা হয়েছে? পরিবর্তিত আয়তনে 40+50 কেন লিখছে? এই যে দুইটা দ্রবণকে যখন আমরা মিশাই তখন মিশ্রণে মোট আয়তন কত দেখো তো, এই যে 40 সাথে 50 যোগ করব, এখানে 40 ক্যালসিয়াম মানে হচ্ছে 50 ml আর সালফার হচ্ছে 40 ml, দুটো মিলিয়ে 90 ml। বুঝছি স্যার? জি স্যার। আরো কোনো প্রশ্ন এই অদক্ষেপণ নিয়ে? কেআইপি সূত্র কি কেএসপি এর মতো? হ্যাঁ, কেএসপি এর মতোই। তবে স্যার এখানে একটাই সমস্যা, আমরা যখন কেএসপি টা করছিলাম, দেখো যেহেতু প্রশ্ন করছো উত্তরটা দিচ্ছি, যে কেএসপি যখন আমরা করছিলাম তখন সেক্ষেত্রে যখন যে ধরো এই টাইপের ক্ষেত্রে কেএসপি করার সময় আমরা যখন এই টাইপের করছিলাম, যেমন ধরি ক্যালসিয়াম ক্লোরাইড, এটা বেলায় আমরা লিখছিলাম ক্যালসিয়াম আয়ন টু ক্লোরাইড আয়ন। যখন আমরা কেএসপি করছিলাম তখন এখানে কি লিখছিলাম যে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা ইনটু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা স্কয়ার, তখন এখানে s, এখানে 2s আমরা স্কয়ার লিখছিলাম। এখানে ঘনমাত্রা যেটা ওর দ্রাবকতা যেটা 2s ছিল সেই 2s টা লিখছিলাম এখানে 2s হোল স্কয়ার, তাহলে এখানে পেয়েছিলাম আমরা 4s কিউব। কিন্তু আমরা যদি আয়নিক গুণফল বের করতে চাই তখন এখানে আর এইরকম 2 গুণ করার প্রয়োজন নাই, এখানে আমরা डायरेक्टली মিশ্রণের ঘনমাত্রা যেটা পাবো সেটার উপর স্কয়ার করে দেব। আমাদের এখানে 2s না 3s এগুলো আমাদের দেখার দরকার নেই, আমাদের মিশ্রণের মধ্যে ঘনমাত্রা যেটা পাচ্ছি শুধু সেটা বসাই দিব। মানে তখন এস কিউব আসবে বুঝলেন স্যার? কেআইপি এর ক্ষেত্রে? কেআইপি এর ক্ষেত্রে 2s আসবে কিনা? না স্যার, শুধু এস স্কয়ার আসবে আনসার তাহলে কেআইপি এর। এখানে শুধুমাত্র s স্কয়ারটা আসবে, ঘনমাত্রা যেটা পাইছি সেটার স্কয়ার, এখানে 2s টা আসবে না। 2s টা আসবে যে দ্রাবকতা গুণফলের ক্ষেত্রে, এখানে আসবে না। এটাই হচ্ছে পার্থক্য, এমনিতে বাকি সবকিছু একই রকম। তাহলে আশা করি পারবো স্যার। এখন আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, দেখি এটা তোমরা পারো কিনা। সময় তো আছে, তোমরা এটা করার চেষ্টা করো, না পারলে আমি করে দিচ্ছি, তোমার স্লাইডে করা আছে, তোমরা দেখে নিতে পারবে। তোমরা চাইলে একটু শর্টকাট করো, যে এতগুলো কথাবার্তা না লিখে V1 S1 দিয়ে ডিরেক্টলি করে যাও।
স্যার ট্রাই করতেছেন? জি স্যার। ওকে, একটা বুঝলে বাকিগুলো দেখবে যে অনেক সহজ। অদক্ষমান ম্যাথগুলো খুব সহজ, একই নিয়ম সবগুলোই। কারো কি করা হয়েছে? স্যার কোয়েশ্চেনটা একটু আরেকবার দেখুন। সরি স্যার, বুঝিনি কোয়েশ্চেনটা। জি স্যার। স্যার অদক্ষেপ পড়বে। করবে? আচ্ছা, কেআইপি এর মানটা কত জি পেয়েছেন? স্যার। 10.31 into 10^3। 3.31 10 inverse 3। আমার তো দেখি কত আসছে। আমি তো স্যার 2.134 পাইছি। তাহলে স্যার আমার মাঝখানে মনে হয় ভুল হয়েছে, আমি আবার করতেছি। আচ্ছা, একটু দেখো হিসাবটা, একটু দেখো। আর কেউ কি মিলাতে পারছেন স্যার? একটু আগে যে করছো, আমি নামটা খেয়াল করি নাই। দেখো তোমার এই যেখানে কিউবটা দিছো কিনা দেখো লাস্টে এসে, হয়তো এখানে ভুল না হতে স্যার পারে। আমি কিউব দিই নাই। এই যে এখানে ভুল হয়েছে, যেহেতু হ্যাঁ স্যার এখানে আমি কিউব দিই নাই। আচ্ছা আমি কিউব দিচ্ছি। কিউবটা দিয়ে দাও, হয়ে যাবে।
জি স্যার এখন মিলছে 2.13 into 10^5 ভেরি গুড। কিউব দেওয়ার পর। হ্যাঁ, কিউব দেওয়ার পর মিলে গেছে। তাহলে এখন এখানে কেআইপি এর মানটা বড় না স্যার? এখানেও কেএসপি হচ্ছে কেআইপি এর মানটা বড়। কেএসপি তো অনেক ছোট, এই যে 10⁻38 অনেক ছোট মান। জি স্যার অদক্ষেপ পড়বে। তাহলে এখানে বলবো কে পদক্ষেপ করবে। তাহলে স্যার এই ধরনের ম্যাথ আসলে কি পারবো? জি স্যার পারবো। আমি তোমাদেরকে বই থেকে একটা কাজ দিচ্ছি, এই কাজটা যদি পারো বুঝবো যে তোমরা পারবে। এখন এরপরে আমি বাকি সময়টাতে তোমাদের গতদিন যেগুলো পারো নাই বলছো, যেটা এখনো 5 মিনিট সময় আছে, গতদিন এগুলো সলভ করে দিব। তোমরা আজকে বাড়ির কাজ করবে বইয়ের 177 পৃষ্ঠা দেখো। বইতে 177 পৃষ্ঠায় 3 নাম্বার এবং 8 নাম্বার। একশো 77 পৃষ্ঠার 3 এবং 8 এগুলো যদি পারো আশা করি দ্রাব্যতা গুণফল থেকে তোমাদেরকে যে কোনো এই অদক্ষেপ থেকে তোমাদেরকে যে কোনো ম্যাথ দিলে পারবে। 3 এবং 8 এগুলোকে করে জমা দিব। হ্যাঁ, করে জমা দিবা। আর যদি কোনোটা না পারো আমাকে কালকে জানাইও, ঠিক আছে? এখন এই ম্যাথটা কি সবার করা হয়েছে? জি স্যার করছি। আচ্ছা, তাহলে আমি যে কাজটা দিলাম সেই কাজটা করে রাখবে, এবং আমি অবশিষ্ট সময় যেটা আছে এখন সেটাতে তোমাদের প্রশ্ন যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সলভ করে দিচ্ছি। এখন রেকর্ড বন্ধ করে দিচ্ছি, তোমাদের সমস্যাটা